খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল নির্জন এলাকা।
দুই যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। দুই যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? ব্যাগ আমার কইছে তারা এখানতে লইতাম ব্যাগ আমার কেডা কইছে? কিনে না রে আরে মোবাইল কিনতে গা তারা না কিনে না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? কামে ব্যাগটা চেক করছো? আবার ফট করে গেল আগুন লিতে তারা। আচ্ছা এই চলে গেল সামনে। দাও দাও তুমি কই যাও? দাও না দাও বাড়ি কোন জায়গা? ওর মামা আছে এখানে আছে। বলো বাড়ি কোন জায়গা? তুমি মেয়েটার চিনুনি? মেয়েটার চিনো? না আমি মামার লগে আইছি। না, চিনি না। তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো করে? আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই। যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা। মামার লই তো আইও না। দেখতাছি হ্যাঁ, হ্যাঁ। এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা কিন্তু মনে তো হচ্ছে এনডিপিএস এর ঠিক নিয়ে গেল তো এখানে কি যাইতাছি। সেখানে স্পট কি আপনার মাপা টাপা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে যে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হয়েছে মানে এলিগে আর কি। এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আইন অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতো সাবজেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট যদি এতে তো দেখতে কত প্যাকেট আছে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাতে তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002, আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও টিপরা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না, যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে। তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারসগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री प्रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে
সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করি। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই 8 পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যে করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश के पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनकी 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप टी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को 14 सूत्रीय मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশি খবর আসছে আমাদের জন্য, অ্যাডপ প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জেরি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक
मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিকাশ দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিঠা মেরা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা আমরা জানাইতে এবং তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ মানে এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তার কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসি বলবনি। ওর নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিমল দাস, প্রিয়ঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে, বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? जुटन विश्वास। बारी कौन जगह? बागमरेची कॉलोनी। मैलाघर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। जुटन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন
এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরও এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षेत्र स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मेट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है।
यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে।
বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে
48টি শূন্য পদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে, হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়। এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। এবং আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রালে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনল প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো হয়ে বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা বালা কানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুতারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি এবং তারা জানে। তুমি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। মানে এটা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি?
আমরা জানি না, আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে যে ভূসভাপতি প্রধান তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা ইচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায়, আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানতে লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে আরে তারা না চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে কোন কামে ব্যাগটা চেক করো আর ফট করে গেল আগুলি তো তারা আচ্ছা এই চলে গেল সামনে এদিকে দাও তুমি কই যাও যাও না ধরো বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে কোন বাড়ি কোন জায়গা তুমি মেয়েটার চিনুনি মেয়েটার চিনো না আমি মামার লগে আইছি চিনি না তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো করে আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লই তো আয় না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস এর ঠিক নিয়ে গেল তো এখানে কি সেখানে স্পট কি আপনার মাপাটা হইতো না এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সব ব্যাগ কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট দিয়ে দেখেন কত প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই
যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক জায়গায় কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা।
বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও তিপ্রামথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো
লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। आठवें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে কি আপনারা এগুচ্ছেন না? না কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা खबर। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश की पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি,
বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने विमेंस कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে
রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে। এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে। এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को 14 सूत्री मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন
এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 সপ্তাহ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডপ প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा, वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিঠা মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাগড় থানা তারা আমরা জানাই চাইছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ মানে এটা তারা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসি বলুনি। ওর নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? পাঁচটা মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে, বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়?
बागमराची कॉलोनी। मैलागौर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। झूठन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাঝে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ
विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षितिज स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत बहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএর শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা,
আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে 148টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ।
আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট, বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30 নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রালে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট।
মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনল প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তুমি কি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কুত্তা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তার কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে যে ভূসভাপতি প্রধান তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি পালতারি না, আমরা বাড়ি কুত্তা একটু পালতারি না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা এসছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা 2য় স্থান অধিকার করেছি, এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন, এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে
যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। 20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত
কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে আরে মোবাইল দিবা তারা চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে
কামে ব্যাগটা চেক করো আবার হটফট করে গেলে আগুন লেগে তোরা আচ্ছা এই গেল চলে গেল সামনে এদিকে দাও তুমি কই যাও যাও না ধরো বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে কোন বাড়ি কোন জায়গা তুমি মেটার চিনুনি মেটার চিনো না আমি মামার লগে আইছি না চিনি না তুমি মেটার ব্যাগটা তুমি লইছো আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লই তো আয় না দেখতে আসি হ্যাঁ। এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস এর কি এখানে তো এখানে কি সেখানে স্পট কি আপনার মাপাটা হইতো না এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সাবজেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট দিয়ে দেখেন কতটা প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাতে তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণ অবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 108 বছর, 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 108
এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও টিপরা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री प्रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয়
অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাটা আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না না, কি বললাম আমি, যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश की पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री रणजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री रणजीत सिंह रॉय को 14 सूत्रीय मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশি খবর আসছে আমাদের জন্য, অ্যাডপ প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक
मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवंत पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিছনে মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘাট থানা তারা আমরা জানাই চাইছি এবং তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ মানে এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসি বলুন। ওর নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ি উপরে, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? जुटन विश्वास। बारी कौन जगह? बागमरेची कॉलोनी। मैलाघाट पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। जुटन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर के मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি
আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করবে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षेत्र स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मेट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है।
सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে।
বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএর শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে
48টি শূন্য পদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে, হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়। এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনলো প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির। তো 2 দিন ধরে সে একদম ভালো বাচ্চা দিব কয়েকদিন পরে। তো আমরা ভালো খানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে। যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মেলা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা
কি এটাই আমরা জানি না, আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিবাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিবাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিবাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিবাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা ইচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাগড় থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলে এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায়, আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে? চিনে না রে আরে আরে মোবাইল দিতে পারে তারা না চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? কোন কামে ব্যাগটা চেক করো। আর হটপট করে গেল আগুন লিতে তারা। আচ্ছা এই চলে গেল সামনে। দাও দাও, তুমি কই যাও? যাও না দাও বাড়ি কোন জায়গা? ওর মামা আছে এখানে আছে। কোন জায়গা? তুমি মেয়েটার চিনুনি? মেয়েটার চিনো না, আমি মামার লগে আইছি। চিনি না। তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো করে? আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই। যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা? মামার লই তো আয় না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা, তো এনডিপিএস এর ঠিক নিয়ে জানা তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না, স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি। এটা আইন না, আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সব ব্যাগ কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট যদি এতে দেখাতে কত প্যাকেট আছে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002-এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002-এ, আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই
যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক জায়গায় কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26শে নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা।
বন সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও তিপ্রামথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যে করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাটা আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো,
লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাটা। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে আপনারা এগুচ্ছেন না? না কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করব। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश के पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি,
বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने विमेंस कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনাদের যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে
রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে। এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री रणजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री रणजीत सिंह रॉय को 14 सूत्री मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন।
এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 সপ্তাহ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডপ প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा, वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलाघर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलाघर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, গ্রহণের পরে বিকাশ দাস, বিকাশ দাস, প্রিয়াঙ্কা সাহা, তারা তিনজনে মিলে পিঠা মেরা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাই চাইছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ মানে এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসি বলুন। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাইছে, এরপরে কইছে আমরা কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে, বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়?
बागमरेची कॉलोनी। मैलागौर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। झूठन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराक को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराप को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করবে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ
विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षितिज स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ এর শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা,
আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে 148টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে।
আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে 8ম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রালে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট।
মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনলো প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো হয়ে বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা বালা কানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুতারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে বিষ খাওয়া মেরা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। কি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তারা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুন। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে বসুপতি প্রধান, তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা এসছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা 2য় স্থান অধিকার করেছি, এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন, এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে
যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। 20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10 নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত
কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায়, আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে আরে মোবাইল দিবা তারা চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে
কামে ব্যাগটা চেক করো আবার হটফট করে গেলে আগুন দিতে তোরা আচ্ছা এই চলে গেল সামনে এদিকে দাও তুমি কই যাও দাঁড়াও না দাঁড়াও বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে আছে বলো বাড়ি কোন জায়গা তুমি মেয়েটার চিনুনি মেয়েটার চিনো না আমি মামার লগে আইছি শুনি না তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লইছো আয়না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস এর ঠিক নিয়ে গেনা তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না এটা তো সব পেকিং এরিয়াতে যে থানাতে যে সব দিয়ে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে হায়ার অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সাবজেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট দিয়েছে তো দেখেন কতটা প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের শুধু তাই নয় অনেকে নানাভাবে হয়রানি ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস এখনো এসআইআর শুরু হয়নি নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাতে তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা বিএলও তারা না বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে যেই জায়গাতে এখনো 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও টিপরা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না, যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে। তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলি হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীরা কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করব। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री प्रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয়
অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश के पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनकी 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री रणजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री रणजीत सिंह रॉय को 14 सूत्री मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা आशा করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक
मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, विभास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিছনে মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা আমরা জানাইতে এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা কি কুত্তা আসছে? ওটা মহিলা কুত্তা? হ্যাঁ মহিলা কুত্তা। মানে এটা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসেছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাইছে, এরপরে কইছে কি আমরা কিছু করছি না, এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুলিয়া থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? जुटन विश्वास। बारी कौन जगह? बागमरेची कॉलोनी। मेलाघर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। जुटन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराक को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराप को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগী আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন
এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাঝে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षेत्र स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है।
यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड NDC पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो इमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, রাখছি চোখ রাখছি খবরে।
বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে
48টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে, হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়। এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়েই জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রালে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনলো প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা বালা টানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, গ্রহণের পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ। কুত্তারা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। মানে এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা
আমরা জানি না, আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুন। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিবাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিবাস দাস, এবারে বসুপতি প্রধান, তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিচে খাতাইছে বিবাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিবাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লেগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা ইচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলে এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায়, আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে 1 যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? ব্যাগ আমার কইছে তারা এখানতে লইতাম ব্যাগ আমার কেডা কইছে? কিনে না রে আরে আরে মোবাইল কোন জায়গা তারা না চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে? কোন কামে ব্যাগটা চেক করছ? আর ফট করে গেল আগুলি তো তারা আচ্ছা এই চলে গেল সামনে। এদিকে দাও তুমি কই যাও? দাঁড়াও না দাঁড়াও বাড়ি কোন জায়গা? ওর মামা আছে এখানে আছে তোমার বাড়ি কোন জায়গা? তুমি মেয়েটার চিনুনি? মেয়েটার চিনো? না আমি মামার লগে আইছি চিনি না। তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো করে? আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই। যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা? মামার লই তো আয় না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা তো এনডিপিএস এর ঠিক নিয়ে জানা তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি রিয়া হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আইন অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতো সাবজেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট দিয়ে দেখেন কত প্যাকেট আছে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002, আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই
যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক জায়গায় কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা।
বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও তিপ্রামথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারসগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো,
লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश के पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি,
বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে
রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে स्टेट वुमेन्स यूनिवर्सिटी रूपांतर करा। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97, ग्रुप डी ऑफिसर्स 28, आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 पोस्ट कोऑपरेटिव दफ्तरेर अधीन विभिन्न पदे যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে। এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को एक प्रतिनिधि मंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधि मंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को 14 सूत्री मांगों के साथ एक प्रतिनिधि मंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधि मंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন।
এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 সত্য কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, এটা প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा, वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, প্রিয়াঙ্কা সাহা, তারা তিনজনে মিলে পিঠা মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা আমরা জানাইতে এবং তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসি বলবনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? পাঁচটা মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস।
बागमरेची कॉलोनी। मैलागौर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। झूठन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान हैं, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ
विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षितिज स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা,
আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে 148টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্যে এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ।
আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পন্ন সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে 8ম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রিপোর্ট নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট।
মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনল প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা বালা কানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তুমি কি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি যদি আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুন। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে বসুপতি প্রধান, তারা জানাই সেটা। এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা এসছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা 2য় স্থান অধিকার করেছি, এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন, এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে
যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। 20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10 নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত
কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে 1 যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানতে লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে মোবাইল দিন দিবা তারা চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে
দেখুন কামে ব্যাগটা চেক করছি আবার হটফট করে গেলে আগুন লিখে তোরা আচ্ছা এই গেল চলে গেল দাও তুমি কই যাও যাও না ধরো বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে কোন বাড়ি কোন জায়গা তুমি মেয়েটার চিনুনি মেয়েটার চিনো না আমি মামার লগে আইছি শুনি না তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লই তো আয় না দেখতে আসি এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস এর ঠিক নিয়ে গেনা তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে লিগে আর কি এটা আয় না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সাবজেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট যদি এতে দেখেন কত প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও টিপরা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করব। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री प्रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয়
অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করব। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश के पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने विमेंस कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে स्टेट वुमेन्स यूनिवर्सिटी से रूपांतर करा। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 पोस्ट कोऑपरेटिव दफ्तरेर अधीन विभिन्न पदे যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को एक प्रतिनिधि मंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ की प्रतिनिधि मंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को 14 सूत्रीय मांगों के साथ एक प्रतिनिधि मंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधि मंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधि मंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশি খবর আসছে আমাদের জন্য, এটা প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक
मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, विभास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিঠা মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা আমরা জানাই চাইছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ হ্যাঁ মানে তারা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসে বলবনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? পাঁচটা মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান, তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? जुटन विश्वास। बारी कौन जगह? बागमरेची कॉलोनी। मैलाघर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। जुटन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मेराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে
এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাঝে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षेत्र स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेताओं और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं।
नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत ने COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो इमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে।
বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে
48টি শূন্য পদ পূরণের বিষয়টি তো দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে, হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়। এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রালে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনলো প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির, তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো টানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, গ্রহণের পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তার বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ, মানে এটা আনা হইছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা
কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। কোনটা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসেছি বলুন। ওর নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিবাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিবাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিবাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিবাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা ইচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাগড় থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। ইতিহাসে একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগেই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাঝে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে? চিনে না রে আরে আরে মোবাইল নিতে পার তারা না চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে কোন কামে ব্যাগটা চেক করো। আবার হটফট করে গেল আগুন দিতে তারা আচ্ছা এই গেল চলে গেল সামনে এদিকে দাও তুমি কই যাও? যাও না ধরো বাড়ি কোন জায়গা? ওর মামা আছে এখানে কোন বাড়ি কোন জায়গা? তুমি মেয়েটার চিনুনি? মেয়েটার চিনো না আমি মামার লগে আইছি না চিনি না তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো করে? আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা। মামার লই পায় না দেখতে আসি হ্যাঁ, হ্যাঁ। এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস এর কি এখানে তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনারা যদি এরিয়া হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মধ্যে সব ব্যাগ কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব? প্যাকেট যদি এতে দেখা যায় কত প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই
যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক জায়গায় কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত ২৬শে নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ২ ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি ২৫০ গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা।
বন সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও তিপ্রামথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কি করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করব। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো,
লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছে। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1 2 যে এটা অনেকে বলে, আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারসগুলো আমরা তার যে ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যে করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাটা। 8ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা खबर। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश की पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनकी 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি,
বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা खबर। राज्य मंत्रिमंडल ने वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে
রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেट वुमेन्स यूनिवर्सिटी रूपांतर करा। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 पोस्ट कोऑपरेटिव दफ्तरेर अधीन विभिन्न पदे যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে। এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री प्रंजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को एक प्रतिनिधि मंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधि मंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री प्रंजीत सिंह रॉय को 14 सूत्रीय मांगों के साथ एक प्रतिनिधि मंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधि मंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া দিয়ে থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন।
इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधि मंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा, वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक मामला दर्ज कराया गया जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, विभास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, দোকানের পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিস্তল মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাগড় থানা তরফ থেকে তারা আমরা জানাই চাইছি, এখন তারা জানে। কি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ মানে এটা কুত্তা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা এসি বলুন। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ি উপরে, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? পাঁচটা মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে, বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা এসছি কলোনি।
मैनागुल पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। झूठन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগী আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान हैं, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है,
जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षितिज स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं। नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा की अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা।
তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএর শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা,
আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে 148টি শূন্যপদ পূরণের বিষয়টিতেও দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা জানেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ।
আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পন্ন সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ।
রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডক প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ করা যেতে পারে ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দাওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রিপোর্ট নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি শুনে আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা যে ডিফারেন্স অফ ডিএ এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট।
মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনল প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানার দ্বারস্থ হয়েছে, তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তুমি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ মানে এটা তারা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারা ইচ্ছি বলুনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? 5টা মারছে। কারা কি মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না, এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তা লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারা ইচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাঘর থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা 2য় স্থান অধিকার করেছি, এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন, এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে
যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। 20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10 নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত
কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে আরে তারা চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে
কামে ব্যাগটা চেক করো আবার হটফট করে গেল আগুলে তো তোরা আচ্ছা এই চলে গেল সামনে এদিকে দাও তুমি কই যাও দাঁড়াও না দাঁড়াও বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে কোন জায়গা তুমি মেটার চিনুনি মেটার চিনো না আমি মামার লগে আইছি চিনি না তুমি মেটার ব্যাগটা তুমি লইছো আমার কইছে ব্যাগটা লইতাম আমি লইছি যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লইছো আয় না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না আচ্ছা তো এনডিপিএস কি এখানে তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে আয়ের অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতন সব ব্যাগ কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট দিয়ে দেখেন কত প্যাকেট আছে একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাতে তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002, আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26 নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাশাপাশি আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান। দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজারে সাম্প্রতিক অস্থিরতার জন্য সরকারের অপদার্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। বুধবার কমলপুর মহকুমার শান্তির বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের ব্যর্থতার জেরে গত 23 অক্টোবর টিপরা সিভিল সোসাইটি ডাকা বন্ধ ঘিরে ব্যাপক লুট তাণ্ডব ঘটে, যার ফলে বিপাকে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী, জানিয়েছেন বিরোধী দলনেতা। বন্ধ সমর্থকরা দোকান ভাঙচুর, লুট, মারধর এবং যানবাহনে অগ্নিসংযোগ চালায়। পরবর্তীতে বিজেপির কর্মীরাও পাল্টা আক্রমণে যুক্ত হয়। এটি ছিল বিজেপি ও টিপরা মথা রাজনৈতিক পরিকল্পনা, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হলেও তা ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি, তাদের মাল কেবল লুটপাট নষ্ট হয়েছে, তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না। যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে, তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগে একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং তাদের আরও সাহায্য করা দরকার, কারণ প্রশাসনের অপদার্থতার কারণে আজকে ঘটনাগুলো হয়েছে। কাজে প্রশাসন কি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তা থাকে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে। কিন্তু তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 8वें वेतन आयोग के लिए पहल खुद मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने की है। इस संबंध में राज्य सरकार कर्मचारियों की मांगों के संबंधित दस्तावेज पहले ही जमा कर चुकी है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने केंद्र सरकार के 8वें वेतन आयोग की सिफारिशों के अनुरूप कर्मचारियों की मांगों के समाधान के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी और वित्त मंत्री निर्मला सीतारमण से बात की है। वित्त मंत्री प्रणजीत सिंह रॉय ने बुधवार को महाकरण में पत्रकारों के एक सवाल के जवाब में यह बात कही। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটারগুলো আমরা তার যে ডিফারেন্স সব দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করে হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয়
অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি যে 8 পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 এর থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্য টাইম, এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদেরও সুযোগ হবে, এবং তার জন্য আমরা পিছিয়ে নেই, আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। त्रिपुरा प्रदेश कांग्रेस ने देश की पहली महिला प्रधानमंत्री इंदिरा गांधी को उनके 108वीं जयंती पर याद किया। प्रदेश कांग्रेस नेतृत्व ने बुधवार को अगरतला स्थित पार्टी कार्यालय में आयोजित एक समारोह में उन्हें श्रद्धांजलि और उनके करियर और योगदान को याद किया। इंदिरा गांधी के समय भारत की विदेश नीति मजबूत और सम्मानजनक थी। इंदिरा गांधी ने नॉन अलाइन मूवमेंट के जरिए अंतर्राष्ट्रीय मंच पर भारत की स्थिति मजबूत की, लेकिन वर्तमान में भारत की कूटनीतिक स्थिति कमजोर हो चुकी है। अंतर्राष्ट्रीय समुदाय मुश्किल समय में भारत के साथ खड़े नहीं है। त्रिपुरा प्रदेश कांग्रेस ने यह आरोप लगाया। इस समारोह में कांग्रेस नेतृत्व ने लोकतंत्र की रक्षा, मजबूत विदेश नीति और राष्ट्रीय हितों में इंदिरा के आदर्शों पर चलने का भी संकल्प लिया। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ট্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य मंत्रिमंडल ने विमेंस कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है। इसके अलावा विभिन्न विभागों में 148 रिक्त पदों को भरने को भी मंजूरी मिल चुकी है। राज्य मंत्रिमंडल की बैठक मंगलवार को पूर्व निर्धारित कार्यक्रम के अनुसार हुई। बैठक में कई महत्वपूर्ण निर्णय लिए गए। पर्यटन मंत्री सुशांत चौधरी ने बुधवार को महाकरण में आयोजित एक प्रेस कॉन्फ्रेंस में इसकी जानकारी दी। मुख्यमंत्री के नेतृत्व में राज्य मंत्रिमंडल ने राज्य के एकमात्र वुमेन्स कॉलेज को यूनिवर्सिटी में अपग्रेड करने को मंजूरी दे दी है, मंत्री सुशांत चौधरी ने बताया। इसके अलावा राज्य मंत्रिमंडल ने त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी को टेक्निकल यूनिवर्सिटी में अपग्रेड करने को भी मंजूरी दे दी है। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। राज्य मंत्रिमंडल ने कोऑपरेटिव डिपार्टमेंट में 97 ग्रुप डी ऑफिसर्स, 28 आईसीडीएस सुपरवाइजर, अर्बन डेवलपमेंट डिपार्टमेंट में 14 इंजीनियर्स और 119 आंगनवाड़ी वर्कर्स असिस्टेंट की नियुक्ति को भी मंजूरी दे दी है। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফে। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। राज्य मंत्रिमंडल ने 10 साल की सरकारी मान्यता और 25 सालों के अनुभव वाले पत्रकारों को पेंशन देने को भी मंजूरी दे दी है। इसके अलावा रानी बाजार से अगरतला आईएसबीटी तक एक वैकल्पिक राजमार्ग बनाने का प्रस्ताव केंद्र को भेजा गया है, जिसकी लागत लगभग 430 करोड़ रुपए होगी। मंत्री सुशांत चौधरी ने आज राज्य मंत्रिमंडल के इस फैसले की घोषणा की। ये रिपोर्ट न्यूज नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वित्त मंत्री रणजीत सिंह रॉय ने कर्मचारियों की मांगों को लेकर सकारात्मक संकेत दिए हैं। इसी कड़ी में वित्त मंत्री ने 8वें वेतन आयोग के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल सौंपने के बाद यह बात कही। राष्ट्रवादी कर्मचारी संघ ने बुधवार को वित्त मंत्री रणजीत सिंह रॉय को एक प्रतिनिधिमंडल देने के बाद दावा किया कि राज्य सरकार के कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के गठन की दिशा में कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ के प्रतिनिधिमंडल ने बुधवार को महाकरण में वित्त मंत्री रणजीत सिंह रॉय को 14 सूत्री मांगों के साथ एक प्रतिनिधिमंडल सौंपा। कर्मचारी संघ के नेतृत्व ने प्रतिनिधिमंडल के बाद कहा कि 8वें वेतन आयोग के संबंध में जो कुछ भी किया जा सकता है उसे केंद्र सरकार के दिशा निर्देशों के अनुसार देखा जा रहा है। মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যার অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। इसके अलावा कर्मचारी संघ ने आज प्रतिनिधिमंडल के बाद यह भी दावा किया कि कर्मचारियों के मकान किराए और तदर्थ पदोन्नति के संबंध में जल्द ही अच्छी खबर मिलेगी। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডপ প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি उल्लेखनीय है कि राज्य कर्मचारियों द्वारा 16वें वित्त आयोग को दावे प्रस्तुत करने की अंतिम तिथि 30 नवंबर तक बढ़ा दिया गया है। ऐसे में 8वें वेतन आयोग की सिफारिशों के अनुसार राज्य सरकार को कर्मचारियों के दावों के निपटारों के लिए 30 नवंबर तक 16वें वित्त आयोग में आवेदन करना होगा। 8वें वेतन आयोग को लागू करने से पहले कर्मचारियों को 7वें वेतन आयोग के बकाये का भुगतान करना होगा। राज्य के कर्मचारियों के बीच इस बात को लेकर अटकलें लगाई जा रही है कि सरकार ने इस समग्र मुद्दे पर क्या कदम उठाया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने 14 सूची मांगों के साथ महाकरण में वित्त मंत्री को एक प्रतिनिधिमंडल दिया है। राष्ट्रवादी कर्मचारी संघ ने कहा वित्त मंत्री ने कर्मचारियों के लिए 8वें वेतन आयोग के संकेत दिए हैं। राष्ट्रवादी कर्मचारी संघ ने यह भी बताया कि वित्त मंत्री ने कर्मचारियों के मकान किराया और तदर्थ पदोन्नति के संबंध में भी सकारात्मक संकेत दिए हैं। ब्यूरो रिपोर्ट न्यूज नाउ। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मेलागौर में एक पालतू कुत्ते की हत्या से सनसनी फैल गई। मालिक मृतक कुत्ते को पुलिस स्टेशन ले गया और 3 पड़ोसियों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया है। मेलागौर पुलिस स्टेशन के अंतर्गत नालसार के बागमारा एससी कॉलोनी इलाके में एक पालतू कुत्ते की हत्या की घटना ने एक बार फिर पशु संरक्षण और सामाजिक सहिष्णुता के मुद्दे को सामने ला दिया है। पुलिस स्टेशन में एक
मामला दर्ज कराया गया, जिसमें आरोप लगाया गया कि इलाके में जुटन विश्वास के आखिरी जीवन पालतू कुत्ते को पड़ोसी विकास दास, देवास दास और प्रियंका शाह ने जहर दे के मार डाला। कुत्ता एमনি ভালো কুত্তাই আমাদের বাড়ি, তো দুদিন ধরে সে একদম ভালো এটা বাচ্চা দিব কয়েকদিন পরে, তো আমরা ভালো খানা টানা দেই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে বিকাশ দাস, প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলে পিস্তল মারা হয়েছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা আমরা জানাইতে এখন তারা জানে তার বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসছে? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। মানে এটা আনা হয়েছে, কুত্তারা পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? কারণ কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে এসে বলবনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে, পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিমল দাস, প্রিয়ঙ্কা साहा। घटना के बाद जुटन विश्वास मृत कुत्ते को लेकर ऑटो में पुलिस स्टेशन चले गए और तीनों के खिलाफ हत्या का मामला दर्ज कराया गया। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে ভূসভাপতি প্রধান তারা জানাইছে, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিজে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা পাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এর লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? जुटन विश्वास। बारी कौन जगह? बागमरेची कॉलोनी। मैलाघर पुलिस ने कहा कि इस घटना में पशु हत्या कानून के तहत उचित कार्यवाही की जाएगी। भारत में प्रिवेंशन ऑफ क्रुएल्टी टू एनिमल्स एक्ट और प्रोटेक्शन ऑफ एनिमल राइट्स एक्ट की सेक्शन 428 और 429 स्पष्ट रूप से पशु हत्या को दंडनीय अपराध मानता है। इस घटना ने एक बार फिर दिखाया है कि कैसे समाज में पशुओं का सह अस्तित्व धीरे धीरे खत्म होता जा रहा है और मनुष्य कितने तेजी से असहिष्णुता को हिंसा में बदल रहा है। जुटन विश्वास ने पुलिस स्टेशन में खड़े होकर आंखों में आंसू भरकर जिस घटना पर प्रतिक्रिया व्यक्त की है, वह सिर्फ एक पशु की मौत नहीं है, यह मानवीय भावनाओं पर एक क्रूर घाव भी है। एक सभ्य समाज में न केवल मानवीय जीवन बल्कि पशु जीवन भी सम्मान, सुरक्षा और संवेदनशीलता का हकदार है। यह केवल कानून के सख्त पालन से ही स्पष्ट हो सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नेचुरल रबर प्रोडक्शन में उत्कृष्ट योगदान के लिए मिराब को रबर नेशनल अवार्ड 2025 के सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता के रूप में सम्मानित किया गया। प्रज्ञा भवन में आयोजित एक समारोह में त्रिपुरा के रबर क्षेत्र के रैपिड ग्रोथ, प्रोडक्शन एक्सपेंशन और मॉडर्न टेक्नोलॉजी बेस्ड इनिशिएटिव्स पर प्रकाश डाला गया। बुधवार को अगरतला के प्रज्ञा भवन में रबर नेशनल अवार्ड 2025 का आयोजन किया गया। उद्योग एवं वाणिज्य विभाग के मंत्री शांतना चाकमा इस समारोह में उपस्थित थी। प्राकृतिक रबर की मैक्सिमम ऑनलाइन ट्रांजैक्शन के लिए रबर बोर्ड के ऑनलाइन ट्रेडिंग प्लेटफॉर्म मेराब को सर्वश्रेष्ठ प्रदर्शनकर्ता का पुरस्कार दिया गया। विभिन्न श्रेणियों में अधिकतम वाणिज्य करने वाले बाजारों को 2,50,000 रुपए का नगद पुरस्कार और प्रशंसा प्रमाण पत्र भी दिया गया। वाणिज्य एवं उद्योग मंत्री शांतना चाकमा ने कहा कि इस पहल का मुख्य उद्देश्य रबर व्यापार में भागीदारी बढ़ाना और पारदर्शी लेन देन को प्रोत्साहित करना है। বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগী এবং ডিপার্টমেন্টের উদ্যোগী আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন
এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল। वाणिज्य एवं उद्योग मंत्री ने आज कहा कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के नेतृत्व में रबर उत्पादन बढ़ाने के लिए विभिन्न योजनाएं बनाई गई है। স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করবে। त्रिपुरा में रबर की खेती 1963 में वन विभाग की देखरेख में शुरू किया गया था। रबर उद्योग राज्य की सबसे महत्वपूर्ण कैश क्रॉप में से एक बन गया है। वर्तमान में भारत के कुल रबर उत्पादन का लगभग 9% त्रिपुरा के उत्पादन होता है, जिसने त्रिपुरा को केरला के बाद देश का दूसरा सबसे बड़ा रबर उत्पादक राज्य बना दिया है। राज्य के प्रत्येक जिले में रबर के बागान है, जिसमें से दक्षिणी त्रिपुरा जिला रबर उत्पादन के लिए सबसे बड़े क्षेत्र के रूप में जाना जाता है। उत्पादन में ग्रोथ, प्रोसेसिंग और इंडस्ट्रियलाइजेशन ने रबर सेंटर इकोनॉमी को और भी मजबूत किया है। राज्य सरकार ने रबर की खेती के विस्तार के लिए भी कई कदम उठाए हैं। राज्य सरकार ने 20,485 हेक्टेयर नई भूमि पर रबर की खेती की योजना बनाई है। राज्य सरकार ने भविष्य में रबर की खेती का क्षेत्रफल बढ़ाकर 69,000 हेक्टेयर करने का लक्ष्य भी रखा है। रबर प्रोसेसिंग को मजबूत करने के लिए 10 नए रबर प्रोसेसिंग प्लांट स्थापित करने की भी पहल की गई है। उत्पादन बढ़ाने के लिए रबर क्लोन और इंजीनियर्ड रबर की मॉडर्न टेक्नोलॉजी का इस्तेमाल किया जा रहा है। खेती के साथ साथ विभिन्न रबर प्रोसेसिंग यूनिट्स और इंडस्ट्रियल यूनिट्स भी स्टैब्लिश की गई है, जो स्थानीय अर्थव्यवस्था, व्यवसाय और रोजगार में नए क्षितिज स्थापित कर रहे हैं। उल्लेखनीय है कि त्रिपुरा में रबर उत्पादन की संख्या वर्तमान में लगभग 1,26,000 है। 2025 की शुरुआत में रबर उद्योग से राज्य का अनुमानित वार्षिक कारोबार लगभग 15,000 करोड़ रुपए है। इसके अलावा 10 नवंबर 2025 तक राज्य में 1.16 लाख मैट्रिक टन से अधिक रबर का उत्पादन किया गया है, जिसे संबंधित रबर किसानों द्वारा राज्य में रबर क्षेत्र के निरंतर विकास का एक उदाहरण माना जाता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। अमेज़न के मध्य में COP30 सम्मेलन चल रहा है, जिसमें दुनिया को एक बार फिर से याद दिलाया है कि क्लाइमेट क्राइसिस अब भविष्य का खतरा नहीं बल्कि वर्तमान की वास्तविकता बन चुकी है। बेलम में एकत्रित विश्व नेता और विशेषज्ञों के सामने आज सबसे बड़ी चुनौती केवल उत्सर्जन को कम करना नहीं बल्कि मानवीय सभ्यता की प्रगति की अवधारणा को फिर से नए सिरे से परिभाषित करना भी है। वर्ल्ड क्लाइमेट कॉन्फ्रेंस COP30 बेलम में चल रहा है, जहां रिकॉर्ड संख्या में प्रतिनिधिमंडल और राष्ट्रीय अध्यक्ष भाग ले रहे हैं। सम्मेलन के 3 क्षेत्रों नीली, हरा और पीला पर चर्चा हो रहा है। न केवल जलवायु संकट बल्कि सतत विकास के लिए एक नया मार्ग बनाने पर भी महत्व दिया जा रहा है। विशेषज्ञों के अनुसार असमानता, संसाधनों की कमी और पर्यावरणीय क्षति के कारण वर्तमान विश्व पतन की ओर आगे बढ़ रहा है। इसीलिए ग्लोबल डेवलपमेंट मॉडल का पुनर्गठन अब समय की मांग हो चुकी है। COP30 में जिन मुद्दों पर निर्णय लेना अत्यंत महत्वपूर्ण माना जा रहा है वह है फोसिल फ्यूल से सस्टेनेबल एनर्जी की ओर निष्पक्ष और तीव्र संक्रमण, 2030 तक ट्रॉपिकल फॉरेस्ट की कटाई को रोकना, विशेष रूप से अमेज़न की रक्षा, इफेक्टिव ग्लोबल फाइनेंस ताकि विकासशील देश इस संक्रमण की लागत वहन कर सके, क्लाइमेट एडॉप्शन पर आधारित नीतियां और बहुपक्षीय सहयोग को मजबूत करना। ब्राजील फॉरेस्ट कंजर्वेशन को प्राथमिकता दे रहा है, दूसरी ओर बजट संकट से जूझ रहा है। यूरोपियन देश क्लाइमेट फाइनेंस के लिए मजबूत प्रतिबद्धता बनाने पर हिचकिचा रहे हैं। मिडिल ईस्ट सहित ऑयल प्रोड्यूसिंग कंट्रीज भी फोसिल फ्यूल को कम करने के प्रस्तावों को रोक रहे हैं। परिणाम स्वरूप वार्ता की प्रगति जटिल होती जा रही है। इसी बीच इन जटिलताओं के बावजूद सम्मेलन में कुछ प्रतिभागियों ने रिन्यूएबल एनर्जी, इलेक्ट्रिकल ट्रांसपोर्टेशन और वनों की कटाई में कमी के क्षेत्र में उल्लेखनीय प्रगति दिखाई है। सोलर और विंड एनर्जी अब फोसिल फ्यूल से सस्ती है, जिससे ऊर्जा परिवर्तन में तेजी आ रही है। ग्लोबल एमिशन में भी आने वाले वर्षों में स्थिरता के संकेत देखे जा रहे हैं।
नए एनडीसी प्रोजेक्शन के अनुसार वर्ल्ड 2.7 डिग्री सेल्सियस टेम्परेचर राइज की ओर अग्रसर है, जो पेरिस एग्रीमेंट द्वारा निर्धारित 1.5 डिग्री सेल्सियस से 2 डिग्री सेल्सियस की सीमा से बहुत दूर है। यदि यह परिवर्तन जारी रहता है तो ब्राजील में तापमान 3.5 डिग्री सेल्सियस से 4 डिग्री सेल्सियस तक बढ़ सकता है, जिसका अमेज़न रेन फॉरेस्ट और कोस्टल लाइन पर विनाशकारी प्रभाव पड़ेगा। भारत में COP30 वैश्विक सम्मेलन में विकसित देशों से अपने नेट जीरो गोल्स में तेजी लाने, पेरिस एग्रीमेंट के तहत अपने दायित्वों को पूरा करने और डेवलपिंग कंट्रीज को डिस्काउंटेड पेमेंट्स प्रदान करने का आह्वान किया है। भारत ने यह भी कहा कि वह दिसंबर तक अपना अपडेटेड एनडीसी पब्लिश करेगा। कुल मिलाकर फोसिल फ्यूल एरा के अंत और लो एमिशन एनर्जी सिस्टम में परिवर्तन के बिना दुनिया का भविष्य अनिश्चितता में है। बेलम में आयोजित COP30 सम्मेलन क्लाइमेट प्रोटेक्शन, सोशल जस्टिस और इकोनॉमिक ट्रांसफॉर्मेशन पर स्थायी निर्णय लेने के लिए नए वैश्विक दिशाओं का एक मंच बन चुका है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনি খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে।
বৃহস্পতিবার দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এনডিএ জোটে নতুন ক্ষমতার বিন্যাস, দ্বৈত উপমুখ্যমন্ত্রী পদ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে এই প্রত্যাবর্তন শুধু সরকার গঠনের ঘটনা নয়, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার সকাল 11:30 গান্ধী ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুটি মঞ্চ। এই আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে পাটনায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 11টি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি দেখা হচ্ছে এনডিএ শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সক্রিয় প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 150 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, যা আরো বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্বকে। বিহার বিধানসভা সেন্ট্রাল হলে এনডিএ আইনসভা দলের নেতা হিসেবে নীতিশ কুমারকে নির্বাচিত করার পর স্পষ্ট হয়েছে বিহারে ক্ষমতার নতুন বিন্যাস। বিজেপির আইনসভা দলের সভায় সম্রাট চৌধুরীকে দলের নেতা এবং বিজয় সিনহাকে নির্বাচিত করা হয়েছে উপনেতা হিসেবে। এর অর্থ দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যা বহন করছে বিজেপির বৃহত্তর প্রশাসনিক অংশগ্রহণের ইঙ্গিত। জেডিইউ আইনসভা দলের বৈঠকেও নীতিশ কুমারকে নেতা নির্বাচিত করা হয়, যা জোট সরকার পরিচালনায় নিশ্চিত করে তাঁর কেন্দ্রীয় ভূমিকা। নীতিশ কুমারের এই পুনরাগমন তাঁর বহু যুগের রাজনৈতিক কৌশল, জোট ও সমীকরণের দক্ষতার ধারাবাহিকতা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়া দেশের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই প্রাপ্তি তুলে ধরেছে তাঁর অভিযোজন ক্ষমতা ও জোট রাজনীতি পরিচালনার দক্ষতাকে। এদিকে দুই উপমুখ্যমন্ত্রী মনোনয়নের মাধ্যমে প্রশাসনে আরো বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপি। এতে সরকারের নীতি নির্ধারণে দলের ভূমিকা বাড়বে ভবিষ্যতে। তবে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া যতটা সহজ, দীর্ঘ মেয়াদে সরকার চালানো কি ততটাই সহজ হবে? বিশেষ করে জোট সরকারের ভারসাম্য বজায় রেখে উন্নয়নমুখী প্রশাসন নিশ্চিত করা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাঁকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান দেশের দুঃসময়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে না আন্তর্জাতিক মহল বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে গণতন্ত্র, শক্তিশালী পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় ইন্দিরার আদর্শ অনুসরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। এই যে দেশ পরিচালনা, আজকে ভারতবর্ষের বিদেশ নীতি বলা যায় তলানিতে এসে দাঁড়িয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে গৌরব উজ্জ্বল ইতিহাস, যে জায়গায় ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিল ইন্দিরা গান্ধী, বা তার ধারাবাহিকতা যেভাবে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি, বর্তমান বিজেপি শাসনকালে দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু বললেও ওনার কিন্তু আজকে বিদেশ নীতিতে ভারতবর্ষের পাশে দুঃসময়েও কেউ দেখা যায়নি বা কেউ এসে দাঁড়ায়নি। আমরা দেখেছি ইন্দিরাজিকে, যিনি এই বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রনেতা কিউবার ফিদেল কাস্ত্রো ইন্দিরাজির ভাবাবেগে এতটা অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতবর্ষের নেত্রীরূপে কিউবার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইন্দিরাজির জীবদ্দশায় ইন্দিরাজির মূর্তি স্থাপন করেছিলেন এবং এই বার্তা দিতে চেয়েছিলেন। মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া বিভিন্ন দপ্তরে
48টি শূন্যপদ পূরণের বিষয়টিতে দেওয়া হয়েছে অনুমোদন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বুধবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র মহিলা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের বিষয়টিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করার বিষয়টি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাতে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে। যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সমবায় দপ্তরে 97 জন গ্রুপ ডি নিয়োগ, 28 জন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ, নগর উন্নয়ন দপ্তরে 14 জন প্রকৌশলী নিয়োগ, 119 জন অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই 3টি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ। আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করারও অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। 10 বছরের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত তথা 25 বছরের অভিজ্ঞ সম্পূর্ণ সাংবাদিকদের পেনশনের বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়া রানীর বাজার থেকে আরেকটি বিকল্প মহাসড়ক আগরতলা আইএসবিটি পর্যন্ত গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, যেখানে ব্যয় হবে প্রায় 430 কোটি টাকা বলেও রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমাজনে চলছে, হৃদয়ে চলছে COP30 সম্মেলন, যা বিশ্বকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে জলবায়ু সংকট আর ভবিষ্যতের কোনো হুমকি নয়। এটি
এখানকার বাস্তবতা। বেলেমে জড়ো হওয়া বিশ্ব নেতা ও বিশেষজ্ঞদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নির্গমন কমানো নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির ধারণাকেই নতুন করে সংজ্ঞায়িত করা। টেকসই উন্নয়ন, ন্যায্য রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক পথ নকশা তৈরির এই মুহূর্তটি তাই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমাজনের কেন্দ্র বেলেমে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30, যেখানে অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক প্রতিনিধি দল ও রাষ্ট্রপ্রধান। সম্মেলনের নীল, সবুজ ও হলুদ এই 3 অঞ্চলে আলোচনায় উঠে এসেছে শুধু জলবায়ু সংকটই নয়, টেকসই উন্নয়নের নতুন পথ নির্মাণের গুরুত্বের বিষয়টিও। বিশেষজ্ঞদের মতে বৈষম্য, সম্পদ নিঃশেষ এবং পরিবেশগত ক্ষতির কারণে ভেঙে পড়ার মুখে বর্তমান বিশ্ব ব্যবস্থা। তাই বৈশ্বিক উন্নয়ন মডেল পুনর্গঠন এখন সময়ের দাবি। COP30 যেসব বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে সেগুলি হলো জীবাশ্ম জ্বালানি থেকে টেকসই শক্তিতে ন্যায়সঙ্গত এবং দ্রুত রূপান্তর, 2030 সালের মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় বন্ধ করা, বিশেষ করে আমাজন সুরক্ষা, কার্যকর জলবায়ু অর্থায়ন যাতে উন্নয়নশীল দেশগুলো বহন করতে পারে রূপান্তর খরচ, জলবায়ু অভিযোজন ভিত্তিক নীতি এবং বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা। বন সংরক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে ব্রাজিল। অন্যদিকে জলবায়ু অর্থায়নে দৃঢ় প্রতিশ্রুতি দিতে দ্বিধান্বিত বাজেট সংকটে থাকা ইউরোপীয় দেশগুলো। জীবাশ্ম জ্বালানি হ্রাসের প্রস্তাবে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ তেল উৎপাদনকারী দেশগুলো, ফলে জটিল হয়ে উঠছে আলোচনার অগ্রগতি। এদিকে জটিলতার মধ্যেও নবায়নযোগ্য শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন ও বন উজাড় কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ। সৌর ও বায়ু শক্তির খরচ এখন জীবাশ্ম জ্বালানির তুলনায় কম, যা ত্বরান্বিত করছে শক্তি পরিবর্তনকে। আসন্ন বছরগুলোতে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখাচ্ছে বৈশ্বিক নির্গমনও। নতুন NDC হিসেবে অনুযায়ী এখনো 2.7 ডিগ্রি সেলসিয়াস উন্নয়নের পথে বিশ্ব, যা প্যারিস চুক্তির 1.5 থেকে 2.0 ডিগ্রি সেলসিয়াস সীমা থেকে অনেক দূরে। এই ধারা বজায় থাকলে ব্রাজিলের তাপমাত্রা 3.5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা মারাত্মক প্রভাব ফেলবে আমাজন বন এবং উপকূল রেখায়। COP30 বৈশ্বিক সম্মেলনে উন্নত দেশগুলিকে তাদের নেট শূন্য লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার, প্যারিস চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করার এবং উন্নয়নশীল দেশগুলোকে ছাড়ের ভিত্তিতে অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে ভারত। ডিসেম্বরের মধ্যে দেশের আপডেট NDC প্রকাশ করার কথাও জানিয়েছে ভারত। সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে জীবাশ্ম জ্বালানির যুগের সমাপ্তি এবং কম নির্গমন শক্তি ব্যবস্থায় রূপান্তর ছাড়া নিরাপদ নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ। জলবায়ু সংরক্ষণের টেকসই সিদ্ধান্ত, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক রূপান্তরের নতুন বৈশ্বিক দিক নির্দেশনার মঞ্চ হয়ে উঠেছে বেলেমের COP30 সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের বিষয়টিতেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান শেষে এমনটাই জানালো রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের বিষয়টিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন শেষে দাবি করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। বুধবার 14 দফা দাবিতে মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের প্রতিনিধি দল। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ কতটুকু করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন কর্মচারী সংঘের নেতৃত্ব। এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30 নভেম্বর হলো ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক
প্রমোশনের বিষয়টিতেও শীঘ্রই সুখবর মিলবে বলেও এদিন ডেপুটেশন শেষে দাবি করেছে কর্মচারী সংঘ। আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে, এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের মানে আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডহক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি উল্লেখ করা যেতে পারে, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া পেশ করার সর্বোচ্চ সময়সীমা 1 মাস বৃদ্ধি করে তা করা হয়েছে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে 30শে নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে। অষ্টম বেতন কমিশন লাগু করার আগে সপ্তম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারীদের। সার্বিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা নিয়ে জল্পনা চলছে রাজ্যের কর্মচারী মহলে। 14 দফা দাবি নিয়ে মহাকরণে অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। এছাড়া কর্মচারীদের হাউস রেন্ট এবং অ্যাডহক প্রমোশনের ব্যাপারেও ইতিবাচক বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী বলে জানিয়েছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম বেতন কমিশন নিয়ে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যে কাগজপত্র সাবমিট করে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 3/11/2025 সেন্ট্রাল গভর্নমেন্ট এইড পে কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের দেশাইয়ের অধীনে একটা কমিটি করেছেন। 18 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই এইড পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য। আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে। 1, 2 যে এটা অনেকে বলে, আমি আমরা শুনি বা বিভিন্ন জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও, যে 16 পে কমিশনের কাছে এটা সাবমিট করে। 16 পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ দিয়ে এবং আগামী দিনের এই এইড পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এটা এর মধ্যেই করতে হবে না, অলরেডি ডান। তো স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারামনজির সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদেরও একটা এটা ইচ্ছা যাতে আমরা এটার সঙ্গে আমরা সামঞ্জস্য চলতে পারি, এতটুকু বলতে পারি। এটা রাজ্য সরকারও সেই ভাবনা চিন্তাতে আছে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে আপনারা এগুচ্ছেন না? না, কি বললাম আমি, যে এইড পে কমিশন 18 মাস, দ্যাট ইজ 3/11/25 থেকে শুরু করে আগামী 18 মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টারে, এবং সেটা অটোমেটিক্যালি আমরা ওয়েটিং ফর দ্যাট। মেলাঘরে পোষা কুকুর হত্যাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত কুকুর নিয়ে থানায় হাজির মালিক, দায়ের করলেন 3 প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার মামলা। প্রাণী সুরক্ষা, সহনশীলতা ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। মেলাঘর থানার নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় পোষা কুকুর হত্যার ঘটনা আবার একবার সামনে তুলে আনলো প্রাণী সুরক্ষা ও সামাজিক সহনশীলতার বিষয়টিকে। এলাকার জুটন বিশ্বাসের শেষ বেঁচে থাকা পোষা কুকুরটিকে বিষ প্রয়োগে হত্যা করেছেন প্রতিবেশী বিকাশ দাস, বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা বলে মামলা দায়ের করা হয়েছে থানায়। কিছু হয়েছে না, কুত্তা এমনি ভালো কুত্তাই আমাদের বাড়ির। তো 2 দিন ধরে সে একদম ভালো, এটা বাচ্চা দিব কয়েকদিন পরে। তো আমরা ভালো খানা টানা দিই, কারোর বাড়ি নষ্ট করে না। আজকে 9:30টার দিকে কুত্তারা বাড়ি থেকে গেছে। যাওয়ার পরে বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা তারা 3 জনে মিলে বিষ খাওয়া মারা গেছে। এখন আপনারা কি করবেন? এখন আমরা কঠোর শাস্তি চাই। তারা মেলাঘর থানা তারা আমরা জানাইতেছি, এখন তারা জানে। তুমি তার বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ। কুত্তারা এটা কি কুত্তা আসলো? এটা মহিলা কুত্তা? হ্যাঁ। মানে এটা আনা হয়েছে, কুত্তার পেটে বাচ্চা আছে। তো কি কারণে তারা বিষ খেয়ে মারানোর কারণ কি? তারা
কি এটাই আমরা জানি না। আগে 4টা কুত্তা মারা হয়েছে, এটা হলে 5টা হয়েছে। তোমরা বাড়ি কোনো? আমরা বাড়ি বাগমারে চিবলনি। তোমার নাম? নাম রূপসী দাস। আর যারা মারছে তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি আমাদের বাড়ির উপরে। পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। কি নামটা? তারা বিকাশ দাস, বিভাস দাস, প্রিয়াঙ্কা সাহা। ঘটনার পর জুটন বিশ্বাস মৃত কুকুরকে অটোতে করে থানায় নিয়ে যান এবং 3 জনের বিরুদ্ধে দায়ের করেন হত্যার মামলা। এই পর্যন্ত কটা মারছে কুত্তা? ফার্স্টে মারছে। কারা কে মারছে কুত্তাটি? বিভাস দাস, এবারে যে ভূসভাপতি প্রধান তারা জানাই সেটা, এরপরে কইছে কে দিতাম না, কিছু করছি না। এরপরে তার নিচে খাতাইছে বিভাস দাসে, এরপর বিকাশ দাসে বউ বিভাস দাসে এই কুত্তাটি মারছে। এখন কি মরা কুকুর লিয়ে থানা দাইছে? কোন আইছি মামলা করবেন? হ্যাঁ মামলা করুম। এরা লাগে কুত্তি বলতে না, আমরা বাড়ি কুত্তা একটু বলতে না, তারা খালি হিংসা কুত্তার লেগে। কি নাম আপনার? জুটন বিশ্বাস। বাড়ি কোন জায়গায়? বাগমারেচ্ছি কলোনি। এই ঘটনায় পশু হত্যার আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেলাগড় থানা। ভারতে বিএনএস 428 এবং 429 ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট প্রাণী হত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে স্পষ্টভাবে। এই ঘটনাটি আবারও একবার দেখিয়ে দিল সমাজে প্রাণীর সহাবস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে কিভাবে, আর মানুষের অসহিংসতা কত দ্রুত রূপ নিচ্ছে সহিংসতার। জোটন বিশ্বাস থানায় দাঁড়িয়ে চোখের জলে যা প্রতিক্রিয়া জানালেন তা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, মানবিক অনুভূতিরও নির্মম ক্ষতচিহ্ন হলো এই ঘটনা। সভ্য সমাজে শুধু মানুষের নয়, প্রাণীর জীবনও সমান সুরক্ষা ও সংবেদনশীলতার দাবিদার। তা প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাবার জাতীয় পুরস্কার 2025-এ প্রাকৃতিক রাবার উৎপাদনে অসামান্য অবদানের জন্য বেস্ট পারফর্মার হিসেবে সম্মানিত করা হয় এমব্রুককে। ত্রিপুরার রাবার খাতে দ্রুত বিকাশ, উৎপাদন, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোগ তুলে ধরা হয় প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।
সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মাদক পাচারে করিডোর হয়ে উঠেছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের নির্জন এলাকা। 2 যুবতী সহ 4 যুবক একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে হাসপাতালে আসায় তাদের সন্দেহজনক আচরণ দেখে ধাওয়া করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। প্রেক্ষিতে গাঁজা ভর্তি 2টি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 2 যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় আর গাড়ি ও বাইকে চড়ে পালিয়ে যায় 4 যুবক। তবে এক যুবক ব্যাগগুলি নিয়ে পালানোর চেষ্টা করলে হাসপাতাল চৌমুহনী এলাকায় আটক করা হয় তাকে, কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায় যুবক। পরে পুলিশ এসে 2টি ব্যাগ থেকে মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। মাদক সেবন এবং পাচারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসীরা। মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে ব্যাগ আমার কইছে তারা এখানটা লইতাম ব্যাগ আমার কেডা কইছে চিনে না রে আরে মোবাইল কোন জায়গা তারা না চিনি না আমি মেয়েটার ব্যাগটা তুমি নিছো করে কোন কামে ব্যাগটা চেক করছো আর ফট করে গেল আগুন লিতে তারা আচ্ছা এই গেল গেল সামনে এদিকে দাও তুমি কই যাও যাও না দাও বাড়ি কোন জায়গা ওর মামা আছে এখানে কোন বাড়ি কোন জায়গা তুমি মেয়েটার চিনুনি মেয়েটার চিনো না আমি মামার লগে আইছি চিনি না তুমি মেয়েটার ব্যাগটা তুমি লইছো আমার কইছে ব্যাগটা লইতাম আমি লই যে কোন একজন তোমার ব্যাগ লইব কইবা তুমি লইয়া লইবা মামার লই তো আয় না দেখতাছি এখন তো আমি তো এক্সপার্ট না। আচ্ছা তো এনডিপিএস এর কি কি এখানে তো এখানে কি এখানে স্পট কি আপনার মাপাটা হইতো না? এটা তো সব পেকিং এরিয়াতে থানা থেকে সব দিয়ে হইছে না স্পটে মাপা হইব কি না এটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে। না আমাদের যেহেতু এখানে রিকভারি হইছে মানে এলিগে আর কি এটা আইন না আপনাদের যদি দিয়ে হয় থানাতে আসেন তো ব্যাগ মানে কতগুলি আপনাদের সামনে দেখানোর কথা কইছে যে হায়ার অথরিটি আমি খুলে দেখালাম যে গাঞ্জা প্যাকেটের মতো সাসপেক্ট কতগুলি পাওয়া গেছে এরকম কোনো হিসাব প্যাকেট দিয়ে দেখেন কতটা প্যাকেট আছে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামী 26 নভেম্বর গান্ধী মূর্তির সামনে অবস্থানে বিক্ষোভে বসবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতেও এসআইআর এর নামে বিজেপির একাংশ কর্মী ও বুথ লেভেল অফিসাররা সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার নামে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। শুধু তাই নয়, অনেকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি দেখানো এবং রাজনৈতিক চাপে ফেলার অভিযোগও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে রাজ্যে এখনো এসআইআর এর শুরুর ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন, সেখানে এই ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এখনো এসআইআর শুরু হয়নি। নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআইআর শুরু হয়নি। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে, যারা বিএলও তারা না, বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা বিএলওরা গিয়ে মানুষকে হয়রানি করছে। তাদেরকে বলছে যে 2002 এর কাগজ দো, কাউকে বলছে বার্থ সার্টিফিকেট দো, কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি, আপনার নাম নেই 2002 আপনাকে এখান থেকে যেতে হবে। আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে
তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে। আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত। এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজেপি যারা বাঙালি তাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য, এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এক জায়গায় কাজ যেভাবে করছে ঠিক সেই রকম ভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করে। যেই জায়গাতে এখনো পর্যন্ত 26শে নভেম্বর আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনে তাকে স্মরণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা এবং তাঁর কর্মজীবন ও অবদানকে স্মরণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর সময় ভারতের বিদেশ নীতি ছিল শক্তিশালী ও সম্মানজনক। জোট নিরপেক্ষ আন্দোলনের পথ ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা সুদৃঢ় করেছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে বলে ভারতের কূটনৈতিক অবস্থান।